এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 7 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 7 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 8-এর 7 ভাগ 4 এবং 5 ভাগ 3-এর 2 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। তখন এখানে কিন্তু আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলোকে কিভাবে করে হিসাব করা যায় এই বিষয়টি আমাদের চিন্তা করতে বলা হয়েছে, তাই না? দেখো, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, আমরা কিন্তু এই দুটি অঙ্কের সমাধান দুই পাশে দেখতে পাচ্ছি। শুরুতে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8-এর 7 ভাগ 4, অর্থাৎ এই অঙ্কটি কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে। তাহলে এটিকে আমরা যখন সমাধান করবো, আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো বন্ধুরা, আমরা এই শুরুতে কিন্তু একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি। ভগ্নাংশ মানে কি বুঝি? ভগ্নাংশ মানে যার উপরে একটি সংখ্যা থাকে এবং নিচে একটি সংখ্যা থাকে, তাই না? এটিকে বলা হয় ভগ্নাংশ। আমরা সহজভাবে যদি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, কিন্তু এইখানে কিন্তু আমরা একটি মাত্র সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এটি হচ্ছে কি একটি পূর্ণ সংখ্যা, তাই না? যদি ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমাদের কোনো পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, আমরা কি করতে পারি? এটিকে শুরুতে কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কিভাবে করে ভগ্নাংশে প্রকাশ করতে পারি? দেখো, যে কোনো পূর্ণ সংখ্যা যদি থাকে, অর্থাৎ যদি একটি মাত্র সংখ্যা থাকে, তাহলে তার নিচে আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি। যেমন এখানে 4 রয়েছে, আমরা কিন্তু কি করব? আমরা এই 4-এর নিচে মনে মনে একটি 1 ধরে নেব। এটি কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দেখাচ্ছি, কিন্তু আমরা কি করব? আমরা এটিকে মনে মনে ধরে নিব। আচ্ছা, এখন দেখো, এখানেও একটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এখন আমাদের এই ভাগ অঙ্কটি করতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে আড়াআড়ি কিন্তু গুণ করতে হয়, অর্থাৎ এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়, এই নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করতে হয়। দেখো, আমরা এর জন্য কি করলাম? একটা সমান সমান চিহ্ন দিলাম। সমান সমান চিহ্ন দিয়ে প্রথমে রয়েছে 8-এর 7, আমরা লিখে দিলাম 8-এর 7। এরপরে আমরা একটি ভাগ চিহ্ন দিলাম। এবার আমরা কি করলাম? এই দেখো, মনে মনে যেহেতু 4-এর নিচে একটি 1 আমরা ধরেছি, দেখো এই বিষয়টি কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে। আমরা কি করেছি? 4-এর নিচে একটি 1 ধরেছি। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আমরা 7-এর সঙ্গে নিচের 1কে গুণ করব, 8-এর সঙ্গে উপরের 4কে গুণ করব। তাহলে আমরা এখানে একটু সমান সমান চিহ্ন দিলাম। এবার আমরা কি করব? আমরা উপরে যেহেতু 8-এর এখানে যেহেতু 8-এর 7 রয়েছে, আমরা এটিকে এইভাবে করে একই রকমভাবে রেখে দিতে পারি। হ্যাঁ, আমরা লিখব 8-এর 7। এবার এই দেখো, এই যে ভাগ চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, ভাগটাকে কিন্তু আমরা উল্টো করে ফেলবো, মানে গুণ করে ফেলবো, তাই না? দেখো, এই ভাগটা কিন্তু এখন আর ভাগ থাকবে না, ভাগ হয়ে যাবে গুণ। এবং যেহেতু ভাগের বিপরীত গুণ, এটি যেহেতু ভাগ থেকে গুণ হয়ে গেছে, যার কারণে কিন্তু এই সংখ্যাটিও উল্টিয়ে যাবে, তাই না? যেমন আগে ছিল 1-এর 4, এখন হয়ে যাবে কি 4-এর 1, অর্থাৎ এই 4 চলে আসবে নিচে, 1 চলে যাবে উপরে। তাহলে আমরা কি লিখবো? এই 4কে কিন্তু লিখবো আমরা নিচে এবং 1 চলে যাবে উপরে। দেখো, তাহলে কিন্তু আমরা আড়াআড়ি গুণ করলাম, অর্থাৎ কি 8-এর সঙ্গে গুণ করলাম 7কে। দেখো, 4কে 8-এর সঙ্গে আমরা গুণ করলাম 4কে এবং 7-এর সঙ্গে গুণ করলাম 1কে। 7 গুণ 1। তাহলে এই দুটিকে এবার আমরা গুণ করবো এবং নিচের সংখ্যা দুটিকে আমরা গুণ করব। দেখো, 7 এবং 1কে গুণ করলে কত হয়? আমরা জানি 7 এবং 1কে গুণ করলে হয় 7-একে 7। তার মানে আমরা উপরে পাচ্ছি 7, লিখে দিলাম 7। নিচে হচ্ছে কি? নিচে বলা হয়েছে 8 গুণ 4, অর্থাৎ 8 এবং 4কে কিন্তু আমাদের গুণ করতে বলা হয়েছে। আমরা 8 এবং 4কে গুণ করলে কত পাই? আমরা জানি 8-একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32। তার মানে আমরা নিচে পাচ্ছি কিন্তু 32। আমরা এই নিচের খালি ঘরে লিখে দেব 32। তাহলে আমরা পাচ্ছি কত? 32-এর 7। এবারে দেখো তো, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 7কেও ভাগ করতে পারবো, আবার 32কেও ভাগ করতে পারবো? এমন কি কোনো সংখ্যা রয়েছে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 32-এর 7 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা পাশের অঙ্কটিকে সমাধান করি, অর্থাৎ এই অঙ্কটিকে সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে 5 ভাগ 3-এর 2। তাহলে আমরা শুরুতে কি করবো? এই যে 5 রয়েছে, এটি একটি যেহেতু পূর্ণ সংখ্যা, এটিকে আগে কিন্তু আমাদের ভগ্নাংশ বানাতে হবে। তাহলে কিভাবে করে ভগ্নাংশ বানাতে পারি? আমরা কিন্তু 5-এর নিচে মনে মনে একটি 1 ধরে নিতে পারি। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি, ঠিক আছে? যে সংখ্যাই হোক না কেন, যদি এখানে 100 থাকতো, তাহলে 100-র নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতাম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু 5 রয়েছে, আমরা শুরুতে লিখেছি কি? এই দেখো, আমরা নিচে একটি 1 লিখেছি এবং উপরে লিখেছি 5, যার কারণে অর্থাৎ আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 5-এর নিচে কিন্তু আমরা এই মনে মনে যে 1 ধরেছিলাম সেটিকে এখানে বসিয়েছি। এরপরে রয়েছে ভাগ
3-এর 2 আমরা লিখে দিলাম ভাগ 3-এর 2। আচ্ছা, এখন কিন্তু আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। অর্থাৎ এই 5-এর সঙ্গে আমরা 3-কে গুণ করব, 1-এর সঙ্গে আমরা 2-কে গুণ করব। কিভাবে করব, দেখো এইখানে যা আছে আমরা সেটিকে একই রকমভাবে রেখে দেবো। এখানে রয়েছে 1-এর 5, আমরা লিখে দেবো হচ্ছে 1-এর 5। এখন এইখানে যেহেতু ভাগ রয়েছে, ভাগ হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে গুণ। এই দেখো এখানে এসে হয়ে গেল গুণ। তাহলে এটি যেহেতু উল্টো হয়ে গেল, যার কারণে এই সংখ্যাটাও কিন্তু উল্টো হয়ে যাবে। অর্থাৎ এই 2 চলে আসবে নিচে, 3 চলে যাবে উপরে। আমরা এই নিচে লিখবো কত, নিচে লিখবো কিন্তু 2। আচ্ছা, নিচে লিখবো হচ্ছে 2, উপরে লিখবো হচ্ছে 3। যেহেতু এখানে 3 রয়েছে নিচে, এটিও চলে আসবে উপরে, আমরা উপরে লিখে দেবো 3। তাহলে হয়ে গেল 5 গুণ 3 1 গুণ 2, অর্থাৎ আড়াআড়ি গুণ কিন্তু হয়ে গেল। দেখো 5-এর সঙ্গে আমরা 3-কে গুণ করলাম, 1-এর সঙ্গে 2-কে। আচ্ছা, এবারে আমরা নিচের লাইনে এসে গুণফলটাকে যদি লিখি, দেখো 5 এবং 3-কে গুণ করলে হয় কত, আমরা জানি 5 15, অর্থাৎ আমরা এই খালি ঘরে লিখে দেবো হচ্ছে 15। এবং নিচে বলা হয়েছে 1 গুণ 2, অর্থাৎ 1-এর সঙ্গে 2-কে গুণ করলে হয় 2 1 2, আমরা এখানে লিখে দেব 2, অর্থাৎ আমরা পাচ্ছি কি 2-এর 15। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 15-কেও ভাগ করতে পারবো, আবার 2-কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে এই যে 2-এর 15 পাচ্ছি, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখো এখানে কিন্তু আমরা 2 নম্বরে একটি অঙ্ক দেখতে পাচ্ছি। 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2 সমস্ত 2-এর 1 ভাগ 2 সমস্ত 6-এর 5 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, আমরা আগে যে অঙ্কটি করেছি সেই অঙ্কের তুলনায় কিন্তু এই অঙ্কটি একটু আলাদা, তাই না? কোন দিক থেকে আলাদা? দেখো আগে কিন্তু আমরা নর্মাল যে ভগ্নাংশ, অর্থাৎ উপরে একটি সংখ্যা ছিল, নিচে একটি সংখ্যা ছিল, কিন্তু এখন আমরা যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এই ভগ্নাংশগুলো কিন্তু একটু আলাদা, তাই না? কেন আলাদা? কারণ এই ভগ্নাংশগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো 2 সমস্ত 2-এর 1 এটি একটি মিশ্র ভগ্নাংশ, এবং এখানে বলা হয়েছে 2 সমস্ত 6-এর 5 এটি একটি মিশ্র ভগ্নাংশ। কারণ এখানে কি একটি পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটি ভগ্নাংশ রয়েছে, এই দুটি মিলে কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, আমাদের কিন্তু এখানে চিন্তায় পড়ার মতো কিছু নেই, ঠিক আছে? এই অঙ্কটি কিন্তু আরও সহজ। কিভাবে সহজ? দেখো, যে কোনো ভগ্নাংশ যদি মিশ্র অবস্থায় থাকে, তাহলে শুরুতে আমরা এটিকে কি করব, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা কিন্তু আমরা এর আগেও শিখেছি। আবারও যদি আমরা একটু শেখার চেষ্টা করি, দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে যে 2 রয়েছে, এই 2-এর সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব এবং নিচের সংখ্যাকে গুণ করবো এবং উপরের সংখ্যাটিকে যোগ করে দিব, ঠিক আছে? আবার একই রকমভাবে এইখানে যে 2 রয়েছে, এই 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করে দেব। যোগ করে যা পাবো এই উপরে কিন্তু সেটিকে আমরা লিখে দেবো, এবং নিচে যা রয়েছে এটি ঠিক একই রকমভাবেই থেকে যাবে। যেমন এখানে নিচে রয়েছে 6, এই 6 কিন্তু 6-এর জায়গাতেই থেকে যাবে, এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার এখানে নিচে রয়েছে 2, 2-এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা সমাধান করলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা যদি এই অঙ্কটিকে এখানে লিখি, এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, যেহেতু এই ভগ্নাংশটিকে আমরা শুরুতে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করব? আমরা এই 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে 2 এবং এই নিচের সংখ্যাকে গুণ করলে কত হয়? 2 এবং 2-কে গুণ করলে হয় 2 2 গুণ 4। এই যে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে উপরের 1কে আমরা যোগ করে দেব, তাহলে 4 এবং উপরের 1 মিলে হয়ে যায় 5। দেখো এই যে 5 পাচ্ছি, 5কে কিন্তু আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে 5কে আমরা লিখে দেবো উপরে, ঠিক আছে? আমরা যে 5 পাচ্ছি, 5কে লিখে দিলাম উপরে, এবং নিচে কত লিখবো? নিচে যেহেতু 2 রয়েছে, আমরা কিন্তু 2-কে একই রকমভাবে রেখে দেবো। কারণ আমরা কি বলেছি, আমরা কিন্তু একটু আগে শিখেছি যে নিচের সংখ্যার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। আমরা কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ এখানে পেয়ে গেছি। এবারে দেখো একটি ভাগ চিহ্ন রয়েছে, আমরা একটি ভাগ চিহ্ন দিয়েছি। এখন এই ভগ্নাংশটিকে একই রকমভাবে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, কি করব আমরা? এই 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একই নিয়ম বন্ধুরা। আচ্ছা দেখো, 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করলে কত হয়? 2 এবং 6-কে গুণ করলে হয় 6 2 12। তাহলে এই যে 12 পাচ্ছি, 12-র সঙ্গে উপরের 5কে আমরা কি করব? হ্যাঁ, আমরা কিন্তু যোগ করব, তাই না? তাহলে 12-র সঙ্গে উপরের 5কে যোগ করলে হয়ে যায় 17, অর্থাৎ 12 এবং 5 মিলে হয়ে যায় 17। আমরা উপরে লিখে দেবো কত? এই 17কে কিন্তু আমরা উপরে লিখে দেবো। আমরা উপরে লিখে দিলাম 17, এবং নিচে কত লিখবো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, নিচে যেহেতু 6 রয়েছে, আমরা কিন্তু 6-কে 6-এর জায়গাতেই রেখে দিব। আচ্ছা, এখন আমরা পাচ্ছি 2-এর 5 ভাগ 6-এর 17। এখন কিন্তু আমরা
আগের অঙ্কের মতোই নর্মালি, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেভাবে হিসেব করি সেইভাবেই কিন্তু এটিকে হিসেব করে উত্তর বের করতে পারবো। এখন আমরা কি করব, দেখো আড়াআড়ি গুণ করব, অর্থাৎ 5-এর সঙ্গে আমরা 6কে গুণ করব, 2-এর সঙ্গে আমরা 17কে গুণ করব। তাহলে শুরুতে যেহেতু এখানে রয়েছে 2-এর 5, আমরা লিখে দিব হচ্ছে 2-এর 5। এরপর দেখো এখানে একটি ভাগ চিহ্ন রয়েছে, এটি হয়ে যাবে কি গুণ। এই দেখো এখানে কিন্তু আমরা একটু গুণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে লাইনটি, এই লাইনটি কিন্তু আমরা আরেকটি নিয়মেও আমরা লিখতে পারি। আমরা কীভাবে করে লিখতে পারি, একটি দাগ দিয়ে সমান সমান দিয়ে একটি দাগ দিয়ে এই 5 এবং 6কে কিন্তু আমরা গুণ করতে পারি। আমরা লিখতে পারি 5 গুণ, নিচে যেহেতু এখানে রয়েছে 6, আমরা লিখতে পারি 5 গুণ 6, এবং এই নিচের লাইনে লিখতে পারি 2 গুণ 17, আমরা লিখতে পারি 2 গুণ 17। এইভাবে করেও কিন্তু আমরা এই লাইনটিকে সমাধান করতে পারি, ঠিক আছে, বা লিখতে পারি। আচ্ছা দেখো এখানে রয়েছে 2-এর 5, আমরা লিখলাম 2-এর 5। এরপরে দেখো এই ভাগটি হয়ে গেল গুণ, এবং এখন কি হবে, এই সংখ্যাটিও কিন্তু উল্টে যাবে, অর্থাৎ এই 17 চলে আসবে নিচে, 6 চলে আসবে উপরে। তাহলে আমরা এই 17 যেহেতু উপরে রয়েছে, আমরা এই 17কে নিয়ে আসবো নিচে, অর্থাৎ নিচে আসবে 17 এবং 6 চলে যাবে উপরে। তাহলে দেখো আমরা পাচ্ছি 5 গুণ 6। এই দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 গুণ 6, 2 গুণ 17, আমরা দেখতে পাচ্ছি 2 গুণ 17। তাহলে এই লাইনটিকে কিন্তু আমরা এইভাবে করেও লিখতে পারি, ঠিক আছে, যেভাবে সুবিধা হয় আমরা সেইভাবেই লিখতে পারি। এখন যদি আমরা গুণ করি, দেখো উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে যদি গুণ করি, উপরে বলা হয়েছে 5 গুণ 6, অর্থাৎ 5 এবং 6কে গুণ করলে হয় 5 6 30, আমরা উপরে লিখে দেব 30। এবারে এখানে বলা হয়েছে 2 গুণ 17, অর্থাৎ 17-র সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, আমরা জানি 17 2 34, আমরা লিখে দেব 34। আচ্ছা আমরা উপরে পাচ্ছি কত, আমরা উপরে পাচ্ছি হচ্ছে 30, নিচে পাচ্ছি 34। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 30কেও ভাগ করতে পারবো, আবার 34কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2 দ্বারা আমরা 30কেও ভাগ করতে পারবো, আবার 34কেও ভাগ করতে পারবো, কারণ এই দুটি সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা হলে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা যদি 2 দ্বারা 30কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়, আমরা জানি 15 2 30, আমরা পাবো হচ্ছে 15। আমরা এখানে 30কে কেটে দিয়ে লিখবো 15। আবার কিন্তু আমাদের এই যে 34 পাচ্ছি, 34কে কিন্তু 2 দ্বারায় ভাগ করতে হবে। এই দুটি সংখ্যাকে কিন্তু আমাদের একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 34কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কতবার ভাগ করা যায়, আমরা জানি 17 2 34, আমরা পাবো হচ্ছে 17, আমরা লিখে দিলাম 17। তাহলে এইখানে দেখো উপরে পাচ্ছি 15, নিচে পাচ্ছি 17। এখন দেখো তো এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো, আবার 17কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 17 15 পাচ্ছি, এটি হচ্ছে কি উত্তর। আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, উপরে লিখতে পারি হচ্ছে 15 এবং নিচে লিখতে পারি 17, 17 15, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে হিসাব করো। দেখো এখানে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, চলো বন্ধুরা আমরা যদি 2-এর 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3 ভাগ 11-র 6। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করব, আমরা শুরুতে একটি সমান সমান চিহ্ন দিব। এখন দেখো এখানে কিন্তু আমরা একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে আমরা শুরুতে কি করব, এটিকে প্রথমে আমরা একটি ভগ্নাংশে প্রকাশ করব, তাই না? তাহলে 3কে আমরা কীভাবে করে একটি ভগ্নাংশে প্রকাশ করতে পারি, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 ধরে নিতে পারি, তাই না? যার কারণে আমরা কী করব, এই 3-এর নিচে আমরা একটি 1কে ধরে নেব। উপরে রয়েছে 3, আমরা লিখে দেবো 3, এবং এই নিচে কিন্তু আমরা একটি 1 ধরে নিতে পারি। এরপর দেখো এখানে যেহেতু ভাগ রয়েছে, ভাগটা হয়ে যাবে কি, ভাগটা কিন্তু হয়ে যাবে গুণ। আচ্ছা আমরা এই কাজটিকে আমরা পরবর্তীতে করি, যেহেতু আমরা এতটুকুর কাজ এখানে করেছি, তাহলে আমরা এরপরে বাকি যা কিছু রয়েছে আমরা সেটিকে যদি একই রকমভাবে রেখে দিই, দেখো রয়েছে ভাগ 11-এর 6, আমরা লিখলাম 11-র 6। এবারে নিচের লাইনে এসে আমরা কি করব, আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু আড়াআড়ি গুণ করতে হয়, অর্থাৎ এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে আমরা গুণ করব। আমরা একটি দাগ দিয়ে উপরে রয়েছে 3, আমরা লিখব 3 গুণ, এই 3-এর সঙ্গে গুণ করব কাকে, 11কে, নিচের সংখ্যাকে কিন্তু গুণ করব। আমরা লিখব 3 গুণ 11, এবং নিচের লাইনে কি লিখব, 1 গুণ 6, আমরা লিখব 1 গুণ 6। আচ্ছা এখন দেখো আমরা কিন্তু নিচের লাইনে চলে যাব, তাই না? আমাদের এই লাইনের কাজ শেষ। এখন নিচের লাইনে এসে আমরা একটি দাগ দিয়ে আমরা এই যে গুণ দেখতে পাচ্ছি, এই গুণের সমাধানটাকে করব, ঠিক আছে? অর্থাৎ 3-এর সঙ্গে আমাদের গুণ করতে বলা হয়েছে 11কে, তাহলে 3 এবং 11কে গুণ করলে হয় 3 11 33, আমরা উপরে পাচ্ছি কিন্তু 33, এবং নিচে বলা হয়েছে কি 1 গুণ 6, অর্থাৎ 1-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 1 6, আমরা পাচ্ছি 6-এর 33। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা
আমরা উপরে 33কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা দেখো তো এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। 3 দ্বারা আমরা 33কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো, দুটো সংখ্যাকেই কিন্তু ভাগ করতে পারবো। আচ্ছা দেখো, 3 দ্বারা 33কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 11। আমরা জানি 3 11 33, অর্থাৎ 11 বার কিন্তু ভাগ যাবে, তাই না? আমরা কিন্তু পাচ্ছি 11, যার কারণে লিখে দিলাম 11। এবং একই রকমভাবে 3 দ্বারাই কিন্তু আমাদের 6কে ভাগ করতে হবে। 3 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি কতবার ভাগ যায়? আমরা জানি 3 2 6, অর্থাৎ 2 বার ভাগ যায়। দেখো এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝার রয়েছে, সেটি হচ্ছে আমরা উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করব, নিচের এই সংখ্যাটিকে কিন্তু ঠিক ওই একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। যেমন 33কে আমরা 3 দ্বারা ভাগ করেছি, আবার 6কেও কিন্তু 3 দ্বারাই ভাগ করেছি। একই সংখ্যা দ্বারাই কিন্তু দুটিকে ভাগ করতে হবে। তাহলে উপরে পাচ্ছি আমরা 11, নিচে পাচ্ছি 2। এখন দেখো এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 11কেও ভাগ করা যাবে, আবার 2কেও ভাগ করা যাবে? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা পাচ্ছি কি? আমরা নিচে পাচ্ছি 2 এবং উপরে পাচ্ছি 11। আমরা সমান সমান চিহ্ন দিয়ে লিখে দেব, নিচে লিখব 2, উপরে লিখব 11। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে এখানে, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? এবার 7 নম্বর অঙ্কটা যেহেতু একটু ব্যতিক্রম, যার কারণে এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো 7-এ বলা হয়েছে 3 সমস্ত 3-এর 2 ভাগ 1 সমস্ত 6-এর 1, অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটি মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি জানি? মিশ্র ভগ্নাংশ থাকলে শুরুতে কিন্তু আমাদের এটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাই না? এবং অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি? এটি কিন্তু খুবই সহজ, তাই না? আমরা কি করব? এই 3-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব, আবার একই রকমভাবে 1-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। আচ্ছা, সমান সমান চিহ্ন দিয়ে আমরা যদি এতটুকুকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, দেখো 3-এর সঙ্গে যদি 3কে গুণ করি তাহলে হয় 3 3 9। 9-এর সঙ্গে এই উপরে যেহেতু 2 রয়েছে, 9 এবং এই 2কে যোগ করলে হয়ে যায় 11, তাই না? আমরা একটি দাগ দিয়ে উপরে লিখে দেবো 11, এবং নিচে কত রয়েছে? নিচে যেহেতু 3 রয়েছে, 3কে কিন্তু 3-এর জায়গাতেই রেখে দেবো, কারণ আমরা জানি নিচের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবার দেখো এখানে রয়েছে ভাগ, আমরা একটি ভাগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এবার একই রকমভাবে যদি এটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, 1-এর সঙ্গে 6কে যদি গুণ করি তাহলে হয় 6 1 6, এবং এই যে 6 পাচ্ছি গুণ করে, এই 6-এর সঙ্গে উপরের 1কে কিন্তু আমাদের যোগ করে দিতে হবে। আমরা জানি 6 এবং 1 মিলে হয়ে যায় 7। আমরা উপরে লিখে দেবো 7, এবং নিচে লিখবো কত? নিচে যেহেতু 6 রয়েছে, আমরা কিন্তু 6কে একই রকমভাবেই রেখে দেবো। দেখো আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা কি করব? আমরা জানি যে ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের আড়াআড়ি গুণ করতে হয়, অর্থাৎ আমরা কিন্তু এবারে এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, এভাবে আড়াআড়ি গুণ করব। আমরা একটি দাগ দিয়ে, উপরে রয়েছে 11, এখানে রয়েছে 6, আমরা লিখব কি? 11 গুণ 6, এবং এখানে আমাদের বলা হয়েছে 3 এবং উপরে রয়েছে 7, অর্থাৎ 3 এবং 7কে কিন্তু আমরা গুণ করবো। আমরা লিখব 3 গুণ 7। এখন আমরা নিচের লাইনে চলে যাব। নিচের লাইনে গিয়ে এই গুণের কাজটুকুকে যদি আমরা করি, দেখো আমাদের উপরে যেহেতু বলা হয়েছে 11 গুণ 6, অর্থাৎ 11-এর সঙ্গে 6কে গুণ করা হয় 6 11 66, আমরা পাই 66, আমরা লিখে দিলাম 66। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি 3 গুণ 7, অর্থাৎ 3-এর সঙ্গে 7কে গুণ করলে কত হয়? আমরা জানি 3 7 21। আমরা উপরে পাচ্ছি 66, নিচে পাচ্ছি 21। এখন দেখো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 66কেও ভাগ করতে পারবো, আবার 21কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। 3 দ্বারা কিন্তু আমরা 66কেও ভাগ করতে পারবো, আবার 21কেও ভাগ করতে পারবো। কীভাবে? দেখো 3 দ্বারা যদি 66কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি আমরা যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 22। 3 22-এ মিলে হয় হচ্ছে 66, অর্থাৎ আমরা যদি 3 দ্বারা 66কে ভাগ করি আমরা উত্তর পাবো হচ্ছে 22, ঠিক আছে? এবং যদি আমরা 3 দ্বারা 21কে ভাগ করি কতবার ভাগ যাবে? আমরা জানি 3 7 21, অর্থাৎ আমরা কিন্তু 7 বার ভাগ করতে পারবো। আমরা এখানে লিখে দেব 7। তাহলে দেখো আমরা নিচে পাচ্ছি হচ্ছে 7, উপরে পাচ্ছি 22, তাই না? এখন দেখো আমরা এই যে 22 এবং 7 পাচ্ছি, এই দুটিকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকে আবারও ভাগ করতে পারবো? বন্ধুরা এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 22 এবং নিচে লিখে দেবো 7। এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। যদি তোমরা একটি অঙ্ক বুঝতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্ক খুব সহজেই তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা এখান থেকে যদি আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা যদি 8 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো 8 নম্বর অঙ্কটি
একটু কিন্তু আমরা আলাদা রকমের দেখতে পাচ্ছি, তাই না? কারণ দেখো এখানে কিন্তু একটি পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? আমাদের কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক একই রকম নিয়মে সমাধান করব। আচ্ছা দেখো, আমরা শুরুতে যেহেতু একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, এই পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? একটি ভগ্নাংশে প্রকাশ করব। তার মানে উপরে একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা, এরকম একটি ভগ্নাংশে প্রকাশ করব। আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটি এক আমরা ধরে নিতে পারি, তাই না? তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে একটি সমান সমান চিহ্ন দিয়ে, এখানে রয়েছে 11, আমরা উপরে লিখে দেবো 11 এবং 11-র নিচে কিন্তু আমরা একটি এককে ধরে নিতে পারি, তাই না? আমরা লিখলাম 1-এর 11, তাহলে কিন্তু এটি একটি ভগ্নাংশ হয়ে গেল। এখন এখানে ভাগ চিহ্ন রয়েছে, আমরা একটি ভাগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এবার এইখানে যে মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমরা জানি মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হয়? এটিকে আগে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হয়, তাই না? আমরা তো অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার নিয়ম জানি। আমরা কি করব? 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। দেখো খুবই সহজ কিন্তু। 2 এবং 4কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 দুগুণ 8। এই যে 8 পাচ্ছি, 8-এর সঙ্গে উপরের 1কে যোগ করলে হয়ে যায় 9, অর্থাৎ 8 এবং 1 মিলে হয়ে যায় 9। আমরা উপরে লিখে দেবো 9 এবং নিচে রয়েছে কত? নিচে রয়েছে 4। এই 4কে কিন্তু আমরা একই রকমভাবেই রেখে দেবো, তাই না? তাহলে আমরা পাচ্ছি 4-এর 9। আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এখন দেখো আমরা কিন্তু অন্যান্য ভাগ অঙ্কের মতোই এখানে দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটি ভগ্নাংশ, এখানে একটি ভগ্নাংশ। এখন আমরা কি করব? এখন কিন্তু আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই 11-র সঙ্গে আমরা নিচের 4কে গুণ করব এবং এই নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে আমরা গুণ করব। আমরা কি করব? একটু সমান সমান চিহ্ন দিয়ে এরকম একটি বড় করে দাগ দিব, তাই না? এখন 11-র সঙ্গে আমরা গুণ করব কাকে? 4কে। আমরা লিখব 11 গুণ 4 এবং নিচে লিখব 1 গুণ 9, আমরা লিখব 1 গুণ 9। এখন দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ। এবার আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা যদি এই গুণের কাজটুকুকে করি, দেখো 11 এবং 4কে গুণ করলে হয় 4-11 44, আমরা লিখে দিলাম 44 এবং 1 এবং 9কে গুণ করলে হয় 9-1-এ 9। আচ্ছা এখন আমরা উপরে পাচ্ছি হচ্ছে 44, নিচে পাচ্ছি 9। এখন দেখো এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 44কেও ভাগ করতে পারবো, আবার 9কেও ভাগ করতে পারবো? এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 9-এর 44 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 9-এর 44। আশা করি এই অঙ্কটি তোমরা খুবই মজায় মজায় শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এখানে 2 নম্বরে যে অঙ্কগুলো করানো এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই অঙ্কগুলোকে কিন্তু তোমরা এই একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে, ঠিক আছে? এটি তোমাদের কাজ। তোমরা যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি করতে না পারো তাহলেও তোমরা অবশ্যই সেটিকে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সেটিকে সমাধান করে দেখানোর চেষ্টা করব। এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 4-এর 3 ভাগ 5-এর 6 গুণ 5-এর 1 কীভাবে হিসাব করব তা চিন্তা করি। দেখো এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে কি? দেখো এখানে কিন্তু আমরা 3টি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, একটি ভগ্নাংশ, 2টি ভগ্নাংশ, 3টি ভগ্নাংশ। এবং এর চাইতে আরেকটু ভাবার বিষয় যেটা, সেটি হচ্ছে এই দেখো এই 3টি ভগ্নাংশের মাঝে আমরা একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি এবং একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, তাই না? এবারেও কিন্তু আমাদের ভয়ের কিছু নেই এবং আমাদের কোনো চিন্তার কিছু নেই। দেখো এই অঙ্কটিও কিন্তু খুবই সহজে আমরা আজকে সমাধান করার নিয়মটা শিখব। দেখো আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানেই কিন্তু আমরা একটি সমাধান দেখতে পাচ্ছি। যখন কোনো ভাগ থাকবে আমরা কি করব? এই ভাগটাকে আগে আমরা গুণে পরিণত করব, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা নিচের লাইনে লক্ষ্য করলে কিন্তু ঠিক এই অঙ্কটি এখানে উঠানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে এই দেখো 4-এর 3 রয়েছে, আমরা লিখবো 4-এর 3। এখন এই ভাগটাকে আমরা কি করবো? আমরা গুণ বানাবো কিন্তু, কারণ আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটিকে গুণ বানিয়ে তারপরে সমাধান করতে হয়, তাই না? আচ্ছা এই ভাগটিকে যদি আমরা গুণ বানাই তাহলে কি হবে? এই পাশে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ যে ভগ্নাংশটি রয়েছে এটি কিন্তু উল্টো হয়ে যাবে। যেমন 6 রয়েছে উপরে, এই 6 চলে আসবে নিচে এবং 5 যে নিচে রয়েছে এটি চলে যাবে উপরে, অর্থাৎ এদের কিন্তু জায়গা পরিবর্তন হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমরা এই ভাগের জায়গাতে দিলাম একটি গুণ, ভাগের বিপরীত যেহেতু গুণ, যার কারণে এই ভগ্নাংশটাও বিপরীত হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। এই 6 রয়েছে উপরে, তার মানে এই 6কে আমরা লিখবো কোথায়? নিচে লিখবো। এই 5 রয়েছে যেহেতু নিচে, এই 5 চলে যাবে এবারে উপরে। দেখো আমরা উপরে লিখে দেবো 5, তার মানে এখন হয়ে গেল 6-এর 5। এরপরে রয়েছে গুণ 5-এর 1, আমরা গুণ 5-এর 1কে একই রকমভাবে রেখে দিলাম। এখন কিন্তু এখানে দেখো সবগুলো গুণ হয়ে গেল। এখানেও আমরা একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, এটিও একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। এখন আর আমাদের কোনো ঝামেলা নেই। এখন আমরা কী করবো? একটি সমান সমান চিহ্ন দিয়ে, এটি কিন্তু পাশে পাশে করে দেখানো হয়েছে, তোমরা কিন্তু নিচে নিচে করে এটিকে সমাধান করতে পারো, ঠিক আছে? এই সমান সমান চিহ্নটাকে কিন্তু তোমরা এই নিচেও দিতে পারো। আচ্ছা আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখন এই উপরে যে 3টে সংখ্যা রয়েছে এটিকে আমরা গুণ করব। যেহেতু মাঝখানে আমাদের গুণ রয়েছে আমরা লিখবো
3 গুণ 5 গুণ 1। দেখো আমরা একটি দাগ দিয়ে উপরের 3টিকে একসঙ্গে গুণ করলাম, 3 গুণ 5 গুণ 1। এবং নিচে বলা হয়েছে কি 4 গুণ 6 গুণ 5, অর্থাৎ 4 গুণ 6 গুণ 5, অর্থাৎ উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করলাম এবং নিচের সংখ্যাগুলোকে কিন্তু আমরা নিচে গুণ করলাম। এখন এই অবস্থায় রেখেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, এবং আমরা এর আগের অঙ্কগুলো যেভাবে করেছি অর্থাৎ এইগুলোকে একসাথে গুণ করে, যেমন দেখো আমরা যদি এইগুলোকে একসঙ্গে গুণ করে আমরা যদি একটি লাইন এখানে বাড়াই, আমরা সমান সমান চিহ্ন দিয়ে একটি লাইন যদি বাড়াই, দেখো 3-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? 5কে, অর্থাৎ 3 এবং 5কে গুণ করলে হয় 3-5 15। 15-র সঙ্গে যদি এই 1কে গুণ করি তাহলে 15 1 15ই হয়, তার মানে উপরে কিন্তু আমরা পাই 15। এবং দেখো নিচে আমাদের বলা হয়েছে 4 গুণ 6 গুণ 5, অর্থাৎ এই 3টিকে যদি আমরা গুণ করি, দেখো 5-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 5 6 30। 30-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয় 30, এবং 4কে গুণ করলে হয় হচ্ছে 120। তার মানে আমরা এই নিচে পাবো কিন্তু 120। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। তাহলে এই লাইনে এসে আমরা যেহেতু পাচ্ছি 120 এর 15, এই লাইনে এসেও কিন্তু তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, অথবা এই অবস্থায় রেখেও কিন্তু তোমরা কাটাকাটি করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবেই কাটাকাটি করতে পারো। এখানে কিন্তু এমন কোনো কথা নেই যে এই লাইনে বসে কাটাকাটি করতে হবে, বা এমন কোনো কথা নেই যে এই লাইনে এসে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই করবে। আচ্ছা, যদি আমরা এখানে বসেই কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের এই লাইনটি আর লিখতে হবে না। আর যদি আমরা এখানে কাটাকাটি না করি তাহলে কিন্তু আমরা এই গুণগুলোকে সমাধান করে আমরা কিন্তু এখানে লিখবো এবং তারপরে এই লাইনে এসে কাটাকাটি করব। আমরা যেখানে বসেই কাটাকাটি করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। যেমন দেখো এই লাইনে যদি কাটাকাটি করে আমাদের উত্তর কত হয়? আমরা এই 5-এর সঙ্গে এই 5কে কেটেছি, তাই না? আমরা এই দুটি সংখ্যাকে কত দ্বারা কাটছি? 5 দ্বারা কিন্তু আমরা কেটেছি। দেখো 5 দ্বারা 5কে কাটলে কতবার ভাগছে? আমরা জানি 5 1 5। আমরা এই 5কে কেটে দিয়ে লিখলাম 1, আবার এই 5কে কেটে দিয়ে লিখলাম কত? 1। আমরা জানি 5 1 5। তার মানে এই 5 এবং এই 5কে কেটে কিন্তু আমরা 1 পেয়েছি। এবারে দেখো এই 3 এবং 6কে কিন্তু আমরা কেটেছি, তাই না? কত দিয়ে কেটেছি? 3কেও আমরা 3 দ্বারা কেটেছি এবং 6কেও কিন্তু আমরা 3 দ্বারা কেটেছি। 3কে 3 দ্বারা কাটলে কয়বার যায়? আমরা জানি 3 1 3, অর্থাৎ আমরা কিন্তু ভাগফল পাই 1। আবার 3 দ্বারা 6কে যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 2 6, যার কারণে আমরা কিন্তু 6কে কেটে দিয়ে লিখেছি, এখানে লিখেছি 2, তাই না? আমরা কিন্তু এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারাই কাটবো, তাই না? আমরা নিচে এবং উপরে যে কোনো সংখ্যার সঙ্গে কিন্তু যে কোনো সংখ্যাকে কাটতে পারি। ঠিক আছে, এমন কোনো কথা নয় যে এটার সঙ্গে এই নিচেরটাকে কাটতে হবে, এমন কিন্তু কোনো কথা নয়। এই মাথার এই শুরুতে যেটি রয়েছে এটির সঙ্গে যদি আমরা এই শেষ প্রান্তে যেটি রয়েছে এটিকেও কাটি তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। উপরে এবং নিচে থাকলেই হবে, আমরা যার সঙ্গে খুশি যাকে আমরা কিন্তু কাটতে পারি। এরপর দেখো এই 4কে কিন্তু আমরা আর কাটতে পারছি না, এমন কোনো সংখ্যা নেই। তাহলে উপরে আমরা পাচ্ছি কি? 1 1, এবং এইখানেও পাচ্ছি 1, তাই না? আর বাকি সংখ্যাগুলো তো আমরা কেটেই দিয়েছি। তাহলে এই উপরের সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 1 1 1, এবং এই 1-এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি 1 1 1, অর্থাৎ আমরা উত্তর পাই হচ্ছে উপরে 1। এবং নিচে আমরা কত পাচ্ছি দেখি। আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1। তাহলে 2 এবং 1কে যদি আমরা গুণ করি তাহলে হয় 2 1 2, এবং এইখানে কিন্তু একটি 4 রয়ে গেছে। তাহলে এই 2-এর সঙ্গে যদি 4কে গুণ করি তাহলে হয় 4 2 8, তাই না? আমরা এখানে লিখে দেবো 8। এখানে আমরা পাচ্ছি 8-এর 1। এবার আমরা যদি এই লাইনটিকে করতাম, অর্থাৎ এখানে কাটাকাটি না করে আমরা যদি এই উপরের 3টি সংখ্যাকে গুণ করতাম, গুণ করলে পাচ্ছি হচ্ছে আমরা 15, এবং এই 3টি সংখ্যাকে গুণ করে অর্থাৎ নিচের 3টে সংখ্যাকে গুণ করে আমরা পাচ্ছি 120। এবারে এই লাইনে এসে যদি আমরা কাটাকাটি করি, দেখো কতবার কাটাকাটি করা যায়। আমরা যদি 15 দ্বারা 15কে কাটি এবং 120কেও কাটি তাহলে আমরা কতবার কাটতে পারবো? দেখো 15 দ্বারা যদি তোমরা কাটতে না চাও তোমরা কিন্তু চাইলে 5 দ্বারাও কাটতে পারো, কারণ 5 দ্বারাও আমরা দুটি সংখ্যাকেই ভাগ করতে পারবো। 5 দ্বারা 15কে ভাগ করতে পারবো, আবার 5 দ্বারা 120কে ভাগ করতে পারবো। আমাদের যেটি দ্বারা খুশি আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারবো। তাহলে 15 দ্বারা যদি 15কে ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে 15 1 15 পাবো, অর্থাৎ আমরা উপরে পাবো 1। আবার 15 দ্বারা যদি 120কে আমরা ভাগ করি তাহলেও কিন্তু আমরা উত্তর পাবো 8। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারো। 15 দ্বারা 120কে ভাগ করলে আমরা উত্তর পাবো হচ্ছে 8। তার মানে এখানেও কিন্তু আমাদের দাঁড়াচ্ছে 8-এর 1, তাই না? তাহলে আমরা যেভাবেই কাটাকাটি করি না কেন আমাদের উত্তর কিন্তু একই রকমই হবে। তবে এইখানে যদি কাটাকাটি করি তাহলে এই লাইনটি কিন্তু আমাদের আর না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এই লাইনটা লেখার প্রয়োজন হচ্ছে না। তবে যদি আমরা এখানে কাটাকাটি না করি তখন কিন্তু এই লাইনটি আমাদের লিখতে হবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। তবে এখানে বিশেষভাবে যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এই ভাগটিকে কিন্তু আমাদের গুণে পরিণত করতে হবে, তাই না? গুণ করলে কি হবে? এই ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে এটি কিন্তু উল্টো হয়ে যাবে, মানে নিচের সংখ্যা উপরে চলে আসবে, উপরের সংখ্যা নিচে চলে যাবে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো
এখানে আমাদেরকে বলা হয়েছে যখন একটি হিসাবে গুণ এবং ভাগ উভয়ই থাকে তখন আমরা ভাগকে গুণে পরিবর্তন করে সমাধান করতে পারি। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যে কথাটি বলেছি, যখন একটি অঙ্কে অর্থাৎ একটি প্রশ্নে যখন আমাদের গুণ এবং ভাগ দুটি একসঙ্গে থাকবে তখন আমরা কি করব, এই ভাগকে গুণে পরিণত করে তারপরে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারি। আশা করি সকলেই তোমরা আজকের প্রতিটি অঙ্ক খুবই সহজ এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।